বাবা, এইসব আপনারই কৃপা বাবা, আপনারই আশীর্বাদ বাবা, যে এত বছর পর আমরা আমাদের পুত্র সন্তান কোলে পেয়েছি। এবার আপনি এর নামকরণ করুন বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তোমার পুত্রকে আমার কোলে দাও। সাধু যেই ওই বাচ্চাকে কোলে নেয় তো দেখে তার ডান হাতে একটি নীল রঙের চিহ্ন আঁকা ছিল, যেটা শুধুমাত্র রাজবংশের মধ্যেই দেখা যায়। সাধু ওই বাচ্চাকে দেখে অবাক হয়ে যায়। কি হয়েছে বাবা, আপনাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? বাবা, আমি চিন্তিত নই, আমি তো অনেক খুশি। তোমার এই পুত্র অনেক ভাগ্যবান, তোমার পুত্রের ভাগ্যে রাজযোগ লেখা আছে। বাবা, আমি কিচ্ছু বুঝতে পারলাম না বাবা, আপনি কি বলতে চান বাবা? বাবা, তোমার এই পুত্র রাজা হবে। তোমার এই পুত্র 14 বছর বয়সে রাজকুমারীকে বিয়ে করে এই রাজ্যের রাজা হয়ে যাবে। সাধুর এই কথা শুনে হরিয়া ভীষণ খুশি হয়। এইভাবে কিছুদিন কেটে যায়। আরো জোরে, আরো জোরে, শিকার আর মাত্র একটু দূরেই। রাজা হরিণের পিছু করতে করতে অনেক দূরে চলে যান, কিন্তু তিনি হরিণটিকে ধরতে পারেন না। ওহো, যা, এইবার বেঁচে গেলি। ধরতে ধরতে কত দূর এসে গেছি, কিন্তু হরিণ তো ধরাই পড়লো না। আর আমার এইদিকে তৃষ্ণাও লেগেছে, আর আশেপাশে তো কোনো নদী বা পুকুরও নেই। আমার মনে হয় এই দিকে গেলে আমি কোনো এক গ্রাম পেয়ে যাব। চলো, এই দিকে আমি এগোই। রাজা চলতে চলতে ওই গ্রামেই পৌঁছে যায়, যেখানে ওই বালকটির জন্ম হয়েছিল, যার বিবাহ রাজকুমারীর সাথে হবার কথা। বাবা, একটু শুনুন, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, দয়া করে আপনি আমাকে একটু জল পান করান। হ্যাঁ হ্যাঁ বাবা, কেন না, তুমি এখানেই দাঁড়াও, আমি এখনই জল আনছি তোমার জন্য। ওই বয়স্ক ব্যক্তি জলের কলস এনে রাজাকে দিয়ে দেয়, আর তারপর রাজা জলপান করে নেন। বাবা, এত লোকজন এই দলবদ্ধভাবে কোথায় যাচ্ছে? বাবা, এরা সবাই হরিয়ার বাড়ি যাচ্ছে। ওর ঘরে এক ভাগ্যবান পুত্রের জন্ম হয়েছে। ওর ভবিষ্যৎবাণী এক বিখ্যাত সাধু বাবা করেছেন। কিন্তু বাবা, ওই সাধু কি এমন ভবিষ্যৎবাণী করেছেন যে গ্রামের সকল ব্যক্তি তার পুত্রকেই দেখতে যাচ্ছেন? শুনেছি সাধু বাবা বলেছেন, হরিয়ার পুত্র যখন 14 বছর বয়স হয়ে যাবে তখন তার বিবাহ এই রাজ্যের রাজার কন্যার সাথেই হবে, আর ওর পুত্র এই রাজ্যের নাকি রাজা হবে। ওই বৃদ্ধ ব্যক্তির এই কথা শুনে রাজা ভীষণ ক্ষিপ্ত হয়, আর মনে মনে ভাবে এক কৃষকের পুত্র কিভাবে তার কন্যাকে বিয়ে করবে। আরে না না, আমি এটা কোনো মতেই হতে দিতে পারি না। আমাকে কিছু না কিছু তো একটা অবশ্যই করতে হবে। রাজা পরের দিন নিজের বেশ পাল্টে ওই গ্রামেই পৌঁছে যায়। আরে ভাই, এই হরিয়া কৃষকের বাড়ি কোথায়? ভাই, আপনি সোজা চলে যান, আর গ্রামের শেষে যে বাড়িটি পাবেন ওটাই হরিয়া কৃষকের বাড়ি। এই শুনেই রাজা হরিয়ার বাড়ি পৌঁছে যায়। আরে ও হরিয়া ভাই, একটু বাইরে এসো, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ ভাই, বলুন, আপনি কে, আর আপনি আমার সাথে কেন দেখা করতে চান? হরিয়া ভাই, আমি মহাজন করিমণ্ডল, আমি হরিপুরা গ্রামে থাকি। আমি শুনেছি তোমার পুত্র নাকি ভীষণ ভাগ্যবান, ওর কপালে নাকি রাজযোগ লেখা আছে। হ্যাঁ বাবু মশাই, আপনি একদম ঠিকই শুনেছেন। হরিয়া ভাই, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বাবু মশাই, আপনি আমাকে কি বলতে চান? হরিয়া, তুমি তোমার পুত্রকে আমাকে দিয়ে দাও, আর তার বদলে আমি তোমাকে অনেক ধন দেব, আর তোমার পুত্রের পালন পোষণও করব আমি। কিন্তু মহাজন, আমি আমার ছেলেকে আপনাকে দিতে পারবো না। হরিয়া ভাই, একটু ভেবেই দেখো, আমি কিন্তু তোমার পুত্রকে নিতে এসেছি, আর ভগবানও ঠিক তাই চান যে এই বালকের পালন পোষণ অনেক ভালো জায়গায় হোক। তুমি একটু ভাবো, তুমি এক সাধারণ কৃষক, তুমি এর পালন পোষণ ঠিকঠাকভাবে করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ ভাগ্যবতী, বাবু মশাই একদম ঠিক বলছেন,
আমরা এই বাচ্চার পালন পোষণ ঠিকঠাকভাবে করতে পারবো না। হয়তো এটাই ভগবান চান যে এর পালন পোষণ এক ভালো জায়গায় হোক। ঠিক আছে মহাজন, আমি আমার ছেলেকে আপনাকে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার ছেলের বয়স যখন 14 বছর হবে, তখন আমার ছেলেকে আপনাকে আবার আমাকে ফেরত দিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 14 বছর পর আমি তোমার পুত্রকে তোমাকেই ফিরিয়ে দেব। এই বলেই রাজা ওই বাচ্চাকে নিয়ে নেয় আর ওইখান থেকে চলে যায়। আহা, কি করি, এই নিরীহ বালককে মারার জন্য তো আমার হাতেই উঠছে না। আমি এক কাজ করি, একে এই কাঠের সিন্ধুকে ভরে এই নদীতে ভাসিয়ে দিই। এই নদীতেই ডুবে যাবে আর সাথে সাথে মরেও যাবে। এই বলেই রাজা বালকটিকে একটি কাঠের সিন্ধুকে ভরে দেয় আর নদীতে ভাসিয়ে দেয়। ওম সূর্যদেবায় নমঃ। ওম সূর্যদেবায় নমঃ। মহাজন হীরালাল সূর্যকে জল অর্পণ করছিলেন। ঠিক তখনই সেই সিন্দুক বইতে বইতে তার পায়ের কাছে এসে পড়ে। আরে, এটা আবার কেমন সিন্দুক? আচ্ছা, এই সিন্দুকের ভিতর আছেটা কি? যাই হোক, একে আমি একটু খুলেই দেখি। আরে, এর মধ্যে তো একটি বাচ্চা আছে, আর এই বাচ্চাটি কত সুন্দর। হে প্রভু, মনে হয় আপনি আমার প্রার্থনা শুনেছেন। আমার স্ত্রী কবে থেকে পুত্র সন্তানের কামনা করছিলেন, আর আজ আপনি সেটাও পূর্ণ করে দিলেন। মহাজন সেই বালকটিকে তুলে নিয়ে নিজের বাড়ি নিয়ে যান আর সমস্ত কাহিনী তার স্ত্রীকে বলেন। হে প্রভু, আমার প্রার্থনা শুনে তা পূরণ করে দেওয়ার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ। এইভাবে ধীরে ধীরে 14 বছর পার হয়ে যায়। মহাজন ওই ছেলের নাম রেখেছিলেন সূর্য। সূর্যের বয়স এখন 14 বছর। বাহ সূর্য বাহ, তুমি তো কত বুদ্ধিমান ছেলে। মাস্টারমশাই সূর্যের প্রশংসা করছিলেন। ঠিক তখনই ওইখান দিয়ে ওই রাজা বেরোয়, যিনি অন্য রাজ্যে কোনো এক জরুরি কাজের জন্য যাচ্ছিলেন। আরে, এত সুন্দর যুবক তো আমি এর আগে কখনো দেখিনি। আচ্ছা, এ আসলে কার পুত্র? বাহ বাহ, তুমি তো সত্যি ভীষণ বুদ্ধিমান। কিন্তু তুমি কার পুত্র বাবা? আমি মহাজন হীরালালের পুত্র। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তুমি তোমার কাজ করো। এই জিজ্ঞেস করেই রাজা মহাজন হীরালালের বাড়ি পৌঁছে যান। মহাজন বাবু, এত সুন্দর বুদ্ধিমান পুত্র আপনি পেলেন কোথায়? মহারাজ, ও আমার পুত্র না, আমি তো শুধুমাত্র ওর পালন পোষণই করেছি। এই দিক থেকে ওই আমার পুত্র। তাহলে মহাজন, এই ছেলেকে আপনি কোথায় পেলেন? তারপর মহাজন সমস্ত কাহিনী রাজাকে বলেন। ওহো, তার মানে এ ওই ছেলে যাকে আমি 14 বছর আগে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। রাজা ও মহাজন নিজের মধ্যে কথা বলছিলেন। ঠিক তখনই সেখানে সূর্য পৌঁছে যায়। মহাজন বাবু, যদি আপনি কিছু মনে না করেন, তাহলে আমি একটি চিঠি লিখে আমার মহারানীকে বার্তা পাঠাতে চাই। যদি আপনার পুত্র এই বার্তাটি মহারানীর কাছে পৌঁছে দেয়, তো আমি আপনাকে 100টি স্বর্ণমুদ্রা দেব। হ্যাঁ হ্যাঁ মহারাজ, কেন না, আমি আপনার বার্তা নিয়ে অবশ্যই যাব। রাজা চুপচাপ একটি পত্র লিখলেন আর তার মধ্যে নিজের সিল মেরে সূর্যের হাতে ধরিয়ে দিলেন। সূর্য ওই পত্রটি নিয়ে বেরিয়ে পড়লেন। সূর্য চলতে চলতে একটি ঘন জঙ্গলে পাড়ি দেয় আর সেখানে সে তার রাস্তা ভুলে যায়। আরে, এ কি, আমি যেতে যেতে তো অনেক হাঁপিয়ে গেলাম, তবুও তো এই জঙ্গল শেষই হবার নাম নিচ্ছে না। আমি আবার রাস্তা ভুল করলাম না তো? এখন তো আবার সন্ধ্যাও নেমে এলো। কি করি, কোথায় যাই? তারপর সূর্য আগে এগোয়। ওর চলতে চলতে জঙ্গলে অনেক রাত হয়ে যায়। আরে, ওইদিকে কি ওটা? আমার মনে হয় ওইখানে এক কুঠির আছে। যাই হোক,
আজ রাতটা ওইখানেই কাটাই। এই ভেবেই সূর্য তার ঘোড়া থেকে নিচে নামে আর কুঠিরের দিকে চলে যায়। আরে আরে, কে তুমি? আর তুমি না বলে ভেতরে কোথায় ঢুকে পড়ছো? আমাকে মাফ করবেন বুড়িমা, আমি আপনার অনুমতি ছাড়াই ভিতরে ঢুকে পড়েছি। তারপর সূর্য সমস্ত কাহিনী ওই বৃদ্ধ মহিলাকে বলেন। এই সমস্ত কথা শুনে ওই বৃদ্ধ মহিলার অনেক দয়া জাগে সূর্যের উপর। কিন্তু বাবা, এই জায়গাটা তোমার জন্য একদমই সুরক্ষিত নয়। এখানে ডাকাতের খুব উপদ্রব হয়। কিছুক্ষণের মধ্যে ওই ডাকাতের দল এখানে ঢুকেও পড়লো বলে। তোমাকে যদি ওরা দেখে তাহলে খুব সমস্যা হয়ে যাবে। কিন্তু বুড়িমা, এত রাতে তো আমি অন্য কোথাও যেতেও পারবো না। যদি আমি বাইরে কোথাও যাই তো জঙ্গলি পশুরা আমাকে খেয়ে ফেলবে। এর থেকে আমি এইখানে এক কোণে শুয়ে পড়ছি। এই বলেই সূর্য ঘরের এক কোণে গিয়ে শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর ডাকাতের দল নিজের বাড়ি ফেরে। আরে, এই বালকটি কে যে এত নির্ভয়ে আমাদের এখানে শুয়ে আছে? সর্দার, এর নাম হলো সুরজ। এ খুবই নিরীহ বাচ্চা। তারপর ওই বৃদ্ধ মহিলা সমস্ত কাহিনী ডাকাতদেরকে খুলে বলে। ডাকাত যখন এই সমস্ত কথা শুনলো তখন মহারাজের উপর তার সন্দেহ হলো। এই চিঠির ভিতর রাজা কি এমন লেখা লিখেছে? আমাকে এই চিঠিটি খুলে দেখতেই হবে। ডাকাত তাড়াতাড়ি করে সেই চিঠিটি খুলে ফেলে। এই বালক যেই এই চিঠিটি তোমার কাছে নিয়ে পৌঁছাবে, তুমি তাকে মেরে তার সমাধি বানিয়ে দেবে। আর এই কাজ যেন আমার মহলে ফেরার আগে হয়ে যায়। আরে রাম রাম রাম, এই রাজা তো ভীষণ শয়তান। যার হাত দিয়ে চিঠি পাঠাচ্ছে তাকে আবার মারার আদেশ দিচ্ছে। না না না, আমি এটা হতে দেব না। এই অসহায় বালককে আমি কিছুতেই মরতে দেব না। এই ভেবে ডাকাত তার ওই চিঠিটি পাল্টে তার হাতে অন্য একটি চিঠি ধরিয়ে দেয়। আর সকাল হওয়ার আগে সমস্ত ডাকাত সেখান থেকে চলে যায়। আচ্ছা বুড়িমা, এখন তো সকাল হয়ে গেছে, আমি তাহলে আসি। আমাকে আশ্রয় দেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বলেই সূর্য সেখান থেকে বেরিয়ে পড়ে আর খুব শিগগির রাজবাড়িতেও পৌঁছে যায়। পৌঁছে গিয়ে মহারানীকে সেই চিঠি দেয়। মহারানীর সাথে সাথে সেই চিঠিটি পড়ে। এই ছেলেটা খুবই সৎ এবং ভালো মনের মানুষ। আমাদের রাজকুমারীর জন্য একেবারেই উপযুক্ত। তাই আমি চাই আমার রাজকুমারীর বিয়ে এর সঙ্গেই হোক। তাই আমি চাই তুমি আমার কন্যার বিবাহ এই ছেলেটার সঙ্গেই করিও। আর এই বিবাহ আমার আসার আগে সম্পন্ন হয়ে যাওয়া চাই। কিন্তু এভাবে এত সহজে আমি আমার কন্যাকে কিভাবে কারোর হাতে তুলে দিতে পারি? কিন্তু এই চিঠিটাতে তো মহারাজের মোহরও লাগানো আছে। তাহলে নিশ্চয়ই সত্যি কথাই বলছে। এই ভেবে এই মহারানী তার কন্যার বিবাহ সেই যুবকের সাথে দিয়ে দেন। কয়েকদিন পর যখন রাজা তার মহলে ফিরলেন তখন তিনি জানতে পারলেন যে ওই যুবকের বিয়ে তার কন্যার সাথে হয়ে গেছে। এই সমস্ত কথা শুনে রাজা প্রচণ্ড ক্ষিপ্ত হয়। না না মহারানী, এ আপনি কি করে ফেলেছেন? আচ্ছা আপনি যান, তাড়াতাড়ি আমাকে সেই চিঠিটি এনে দিন যে চিঠিটি আমি আপনাকে পাঠিয়েছিলাম। মহারানী তাড়াতাড়ি করে সেই চিঠিটি এনে রাজাকে দেখান। তো রাজা সেই চিঠি দেখে অবাক হয়ে যান। সৈনিকেরা, তোমরা তাড়াতাড়ি যাও আর সূর্যকে আমার সামনে পেশ করো। সৈনিকেরা তাড়াতাড়ি যায় আর সূর্যকে মহলে ধরে আনে। আরে যুবক, তুমি আমার সাথে প্রতারণা করে আমার কন্যাকে বিয়ে করে ফেলেছো, কিন্তু আমি তোমাকে আমার জামাই হিসাবে স্বীকার করি না। কিন্তু মহারাজ, আমি তো আপনার সাথে কোনো ছলনা করিনি। আরে মূর্খ, তার মানে তুই আমার সাথে ছলনা করতে চাস? কিন্তু আমি তোকে আমার জামাই হিসাবে মানি না। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে একটি শর্তে আমার জামাই হিসাবে মানতে পারি। বলুন মহারাজ, আপনার কি শর্ত? যুবক, যদি তুমি শয়তানের স্বর্ণচুল এনে আমাকে দিতে পারো তাহলে আমি তোমাকে আমার জামাই হিসাবে স্বীকার করে তোমাকে এই সিংহাসনে স্থান দেব। আর যদি সেই স্বর্ণচুল না আনতে পারো তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। ঠিক আছে মহারাজ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এই বলেই সূর্য সেখান থেকে ঘোড়ার পিঠে চেপে বেরিয়ে পড়ে।
সে চলতে চলতে কোনো এক ভিন্ন রাজ্যে পৌঁছে যায়, যেখানে তার সন্ধে হয়ে যায়। সৈনিক ভাই, আমি একজন পরদেশী, আর আজকের রাতটা আমি এখানেই আশ্রয় নিতে চাই। সৈনিকরা সূর্যকে মহারাজের কাছে নিয়ে যায়। আচ্ছা বাবা, তুমি শয়তানের স্বর্ণচুল নিতে বেরিয়ে তো পড়েছো, কিন্তু তুমি কি জানো সেই শয়তান আসলে কোথায় থাকে? মহারাজ, আমি সব কিছু জানি। আচ্ছা, যদি তুমি সব কিছু জানো, তাহলে তুমি এটাও জানো আমাদের রাজ্যের সব থেকে বড় কুয়ো কেন শুকিয়ে গেছে, যে কুয়োতে আমরা আগে মিষ্টি জল পেতাম? হ্যাঁ মহারাজ, আমি এটাও জানি আপনাদের এই মিষ্টি জলের কুয়ো কেন শুকিয়ে গেছে। তাহলে আমাকে তাড়াতাড়ি বলো, ওই কুয়ো কেন শুকিয়ে গেছে। যদি তুমি ওই কুয়ো শুকিয়ে যাওয়ার কারণ আমাকে বলে দাও, তো আমি তোমাকে ধন সম্পদে ভরিয়ে দেব। কিন্তু মহারাজ, এর উত্তর আমি এখন আপনাকে দিতে পারবো না। আমি এর উত্তর ফিরে এসে আপনাকে দেব। পরের দিন সূর্য আবার তার রাস্তায় বেরিয়ে পড়ে। সূর্য চলতে চলতে একটি বিশাল নদীর সামনে পৌঁছে যায়। ওহো, রাস্তার মাঝে এ তো বিশাল নদী, আমি এই নদী পার হব বা কি করে? তখনই দেখে এক মাঝি নৌকা নিয়ে তার দিকে ছুটে আসছে। মাঝি ভাই, দয়া করে আপনি আমাকে ওই পার পৌঁছে দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে ওই নদীর ওপার পৌঁছে দেব, কিন্তু তার আগে আপনাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে মাঝি ভাই, বলো তোমার কি প্রশ্ন? আমার প্রশ্ন একটাই, যে আমার এই মাঝির কাছ থেকে আমি কবে মুক্তি পাবো? মাঝি ভাই, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই প্রশ্নের উত্তর আমি ফিরে এসে ঠিক দেব, কিন্তু এখন না, আমি ফিরে আসা অবধি তোমাকে অপেক্ষা করতে হবে। এই ভেবেই মাঝি সূর্যকে তুলে নেয় আর তাকে নদী পার করিয়ে দেয়। ও তাড়াতাড়ি নৌকা থেকে নামে ও সেখান থেকে চলে যায়। সূর্য চলতে চলতে একটি গুহার কাছে পৌঁছায়। আমার মনে হয় এটাই সেই গুহা যেখানে ওই রাক্ষস থাকে, চলো এর ভিতরেই গিয়ে দেখি। এই বলেই সূর্য গুহার ভিতরে প্রবেশ করে। আরে, কে তুমি? কি চাই তোমার? তুমি এখানে কেন এসেছো? বৃদ্ধ মাতা, আমার নাম সূর্য, আমি অনেক কষ্টে আছি, আমায় সাহায্য করুন মা। তারপর সে তার সমস্ত কাহিনী ওই রাক্ষস বুড়িকে বলে। ওই রাক্ষস বুড়ি ছিল সেই শয়তান রাক্ষসের মা, যার স্বর্ণচুল সে নিতে এসেছে। বৃদ্ধ মাতা, যদি আমি আপনার পুত্রের দুটো স্বর্ণচুল নিয়ে না যাই, তো রাজা আমাকে মৃত্যুদণ্ড দেবে। সূর্যের মুখে এইসব সমস্ত কথা শুনে রাক্ষস বুড়ি মায়ায় পড়ে যায়। ঠিক আছে বাবা, আমি তোমাকে ওই শয়তানের দুটো চুল দিয়ে দেব। মা, আপনি যদি কিছু মনে না করেন, তো আমি আপনার থেকে দুটি প্রশ্নের উত্তর জানতে চাই। ঠিক আছে বাবা, বলো তুমি আমার কাছ থেকে কি জানতে চাও? তারপর সূর্য সেই দুটি প্রশ্ন জিজ্ঞেস করে। বাবা, সত্যি বলতে এই প্রশ্নগুলোর জবাব তো আমার কাছেও নেই। এই সব প্রশ্নের উত্তর তো শুধু আমার ছেলের কাছেই আছে। তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা পিঁপড়ে বানিয়ে দিচ্ছি, আর তুমি এখানেই কোথাও লুকিয়ে যাও। যদি আমার ছেলে তোমাকে দেখে ফেলে, তাহলে ও তোমার কোনো ক্ষতি করে ফেলতে পারে। এই বলেই ওই বৃদ্ধ রাক্ষসী সূর্যকে একটি পিঁপড়ে বানিয়ে দেয়, আর ওই পিঁপড়ে চুপচাপ এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তার কিছুক্ষণ পর সেই রাক্ষসও চলে আসে। মানুষের গন্ধ, এই তো মানুষের গন্ধ, কোথায় লুকিয়ে? আরে সোনা, তুমি কোন মানুষের কথা বলছো? এখানে তো কোনো মানুষই নেই। কিন্তু মা, আমি তো এখানে খুব ভালোভাবেই মানুষের গন্ধ পাচ্ছি। আরে বাবা, সত্যি বলছি এখানে কেউ নেই। তুমি আমাকে বিশ্বাস কেন করছো না? আচ্ছা ঠিক আছে মা,
তাহলে আমি এখন ঘুমোতে যাচ্ছি। আজ আমি অনেক হাঁপিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ বাবা, আজকে তো আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমিও কিছুক্ষণ ঘুমিয়ে নিই। এই বলেই মা ও ছেলে মিলে আরাম করতে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর রাক্ষস গভীর নিদ্রায় চলে যায়। আমার মনে হয় ও খুব গভীর ঘুমে চলে গেছে। এখনই সঠিক সুযোগ ওর চুল তুলে নেবার। রাক্ষসী বুড়ি তার ছেলের মাথা থেকে একটি চুল ছিঁড়ে নেয়। আরে মা, তুমি এটা কি করছো? তুমি আমার মাথা থেকে চুল কেন ছিঁড়ছো? বাবা, আসলে আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ওহো, আচ্ছা মা, তুমি কি এমন স্বপ্ন দেখে ফেলেছো যে তুমি এত ভয় পেয়েছো? আমি দেখলাম যে উম্বল রাজ্যের সেই কুয়োটা, যেখানে সব সময় খুব মিষ্টি জল পাওয়া যেত, সেই কুয়োটা একদম শুকিয়ে গেছে। এটা কিভাবে সম্ভব হতে পারে? আরে মা, এতে এত চিন্তিত হওয়ার কি আছে? ওই কুয়ো এই জন্যই শুকিয়েছে কারণ ওর মধ্যে একটি বিশাল পাথর পড়ে আছে, আর সেই পাথরের নিচে একটি বিশাল ব্যাঙ চাপা আছে। আমরা যদি সেই ব্যাঙকে সেখান থেকে হটিয়ে দিই তাহলে সেই কুয়ো আবার মিষ্টি জলে ভরে যাবে। এই বলেই সেই রাক্ষস ঘুমিয়ে যায়। তারপর আবার যখন সে গভীর নিদ্রায় চলে যায়, ঠিক তখন আবার রাক্ষসী বুড়ি তার মাথা থেকে চুল ছিঁড়ে নেয়। ওহো মা, তুমি আমাকে মেরেই ফেলবে দেখছি। এবার আবার কি হলো যে তুমি আবার মাথার চুল ছিঁড়লে? এইবারে তো আমি আরো খারাপ স্বপ্ন দেখেছি। আমি দেখলাম যে ঝুনঝুন নদীর তীরে যেই মাঝিটা নৌকা চালায়, সে আমাকে জিজ্ঞাসা করছে যে সে তার কাছ থেকে কবে মুক্তি পাবে। আরে মা, ওই নাবিক খুবই মূর্খ। ও যদি তার দাঁড় অন্য কারো হাতে থামিয়ে দেয় তাহলে সে তার কাছ থেকে মুক্তি পাবে। কিন্তু মা, তুমি দয়া করে আর দ্বিতীয় স্বপ্ন দেখো না। এই বলেই রাক্ষস আবার ঘুমিয়ে যায়। তারপর সেই ডাইনি বুড়ি আবার সূর্যকে মানুষ বানিয়ে দেয়। বাবা, এই না ওই সোনার চুল, আর তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। সূর্য রাক্ষসী বুড়িকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর সে আবার মাঝির কাছে পৌঁছায়, তো সেই মাঝি তাকে নদী পার করায়। মাঝি ভাই, যেই দিন কোনো ব্যক্তি নিজেই তোমার এই দাঁড় নিজের হাতে তুলে নেবে, সেই দিন তুমি তোমার এই কাজ থেকে মুক্তি পাবে। এই বলেই সূর্য সেখান থেকে তার ঘোড়ার পিঠে চড়ে বেরিয়ে পড়ে। চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই সে অম্বল রাজ্যে পৌঁছে যায়, যেখানে তাকে তার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে হবে। মহারাজ, আপনার কুয়ো আবার মিষ্টি জলে ভরে উঠতে পারে। তাহলে তাড়াতাড়ি করে বলো যুবক, সেটা কিভাবে সম্ভব? মহারাজ, আপনার কুয়োতে এক বিশাল বড় পাথর পড়ে আছে, আর ওই বড় পাথরের নিচে একটি বিশাল ব্যাঙও চাপা পড়ে আছে। আমরা যদি সেই ব্যাঙকে সেখান থেকে বের করে আনি তাহলে সেই কুয়ো আবার মিষ্টি জলে ভরবে। রাজা ঠিক তাই করলেন, সেই বড় ব্যাঙকে সেখান থেকে বের করলেন। বাহ সূর্য, বাহ, তুমি তো অনেক বুদ্ধিমান। তোমাকে পেয়ে আমি মুগ্ধ। আজ এই কুয়ো আবার মিষ্টি জলে ভরে গেছে, তাই আমি তোমাকে 1 কুইন্টাল সোনা উপহার দিচ্ছি। তারপর সূর্য সেই সোনাগুলিকে নিয়ে রাজমহলের দিকে এগোয়। ও খুব তাড়াতাড়ি রাজমহলে পৌঁছেও যায়। এই নিন মহারাজ, আমি আপনার জন্য সেই শয়তানের স্বর্ণচুল এনেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু তুমি এই দুটো ঝোলার মধ্যে কি নিয়ে এসেছো? মহারাজ, এর মধ্যে অনেক সোনা রয়েছে। সূর্য তাড়াতাড়ি করে সেই ঝোলা দুটো মহারাজের সামনে খুলে ফেলে। এতগুলো সোনা একসাথে দেখে রাজা অবাক হয়ে যায়। আরে, এতগুলো সোনা তুমি কোথায় পেলে? মহারাজ, এতগুলো সোনা আমি ওই ঝুনঝুন নদীর পাহাড় থেকে পেয়েছি। মহারাজ, ওখানে অনেক অনেক সোনা পড়ে আছে। আমার যতটুকু সাধ্য আমি ততটুকুই আনতে পেরেছি। আচ্ছা, তাহলে আমিও কি সেখান থেকে সোনা আনতে পারবো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, কেন পারবেন না। যখন আপনি ঝুনঝুন নদীর তীরে পৌঁছে যাবেন তখন আপনি সেখানে এক নাবিক পাবেন। আপনি সেই নাবিকের কাছ থেকে তার দাঁড়টি নিয়ে নিজেই নৌকা চালিয়ে ওই পার পৌঁছে যাবেন, তাহলেই আপনি সেই সোনা দেখতে পাবেন। আর যদি আপনি নৌকা না চালান তাহলে আপনি কিছুই দেখতে পাবেন না। এই কথা শুনেই রাজার মনে লোভ জাগে, আর উনি সাথে সাথেই সেই ঝুনঝুন নদীর তীরে পৌঁছে যান। আরে ও মাঝি, এদিকে এসো, আমি ওই পার যাব।
এই শুনতেই মাঝি তার নৌকা নিয়ে কিনারায় চলে আসে। ঠিক তখনই রাজা তার দাঁড় নিয়ে নিজেই নৌকা চালাতে শুরু করে দেয়। ঠিক তখনই সেই মাঝি নৌকা থেকে হারিয়ে যায়, আর ওই রাজা ওই নৌকার মাঝি হয়েই থেকে যায়। আর ওইদিকে সূর্য ওই রাজ্যের রাজা হয়। আরে হরিয়া, তোমার ছেলেকে আমরা পেয়ে গেছি। আমাদের রাজ্যের রাজা একজন 14 বছরের বালক, আর ওর বিয়ে রাজকুমারীর সাথেই হয়েছে। এর মানে ওই ছেলে তোমার পুত্র। এই শুনেই হরিয়া ও তার স্ত্রী রাজমহলে পৌঁছে যান আর সমস্ত কাহিনী সূর্যকে খুলে বলেন। হ্যাঁ হ্যাঁ বাবা, এরাই তোমার আসল পিতামাতা। আমি তো তোমাকে একটি কাঠের সিন্দুকের মতো নদীতে পেয়েছিলাম। এই শুনে সূর্য তার নিজের পিতা ও মাতাকে বুকে জড়িয়ে ধরেন আর ওই রাজ্যেই বাস করতে শুরু করেন।